ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ওয়ানডেকে বিদায় জানালেও টেস্টে যেন শততম ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। ভিডিও বার্তায় বন্ধুর প্রতি এমন আবেদন তামিম ইকবালের। ফেসবুক বার্তায় মুশফিককে শুভকামনা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 22 গজে মুশফিকের নিবেদন তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন রিয়াদ, তাসকিন, শরীফুল ও তাওহিদ হৃদয়। এই যে কপালটা দেখছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় থাকে। 18 বছরের সম্পর্কের ইতি টেনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলেছেন সবচেয়ে বেশি 274 ম্যাচ, 9টি শতকে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ 7795 রান। এমন বর্ণাঢ্য ক্যারিয়ারে ছিলেন টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা। মুশির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন 22 গজে তার বর্তমান ও সাবেক সতীর্থরা। ফেসবুক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক, কিন্তু ক্রিকেটের প্রতি তার নিবেদন বোঝাতে ভিডিও বার্তা দিলেন তামিম ইকবাল। শুভকামনা জানিয়েছেন সাদা পোশাকের মুশফিককে। Bangladesh will miss you, this is for sure. Whatever you have done for the country, this will be remembered for number of years to come. You at least play the 100 test, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। সো আমি এটা আশা করব যদি 100তম টেস্ট অবশ্যই খেলবি। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদনের কথা। বললেন তার অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে অনুকরণীয়। শুভকামনা জানিয়ে রাখলেন সাদা পোশাকের ক্যারিয়ারের জন্য। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদও প্রশংসা করেন মুশির কঠোর পরিশ্রমী মানসিকতার। টাইগার ক্রিকেটের রত্ন আখ্যা দিয়ে শুভকামনা জানিয়েছেন লাল বলের যাত্রার জন্য। মুশফিককে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন, যার লিগাসি সবসময় থাকবে। এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। বর্ণিল ক্যারিয়ারের জন্য মুশফিককে ধন্যবাদ জানিয়ে আরেক পেসার শরীফুল ইসলাম লিখেছেন, আমার কাছে আপনি সবসময়ই সেরা, নতুন জীবনের জন্য শুভকামনা। মুশফিককে আইডল মানা তাওহিদ হৃদয়ও দিয়েছেন আবেগঘন পোস্ট। একই জেলার হওয়ায় দুজনের নানা স্মৃতি তুলে ধরে জানিয়েছেন শুভকামনা। এদিকে ওয়ানডেকে বিদায় জানানোর পরদিনই মুশফিক খেলতে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ, যেখানে তাকে গার্ড অব অনার দিয়েছেন মোহামেডান সতীর্থরা। এমন সম্মান তো লাল সবুজ জার্সিতে পাওয়ার কথা ছিল ওই মিরপুরে। মুজরে বিন তারেক, যমুনা স্পোর্টস। এমন পর্যায়ে সমালোচনা করবেন না যেন প্রার্থনায় আপনার কারণে কাউকে কাঁদতে হয়। আমরাও মানুষ। সামাজিক মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছেন সদ্যই ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেয়া মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। আরও জানান, পৃথিবীর মানুষ যতই নেতিবাচক কথা বলুক, দিন শেষে সন্তুষ্ট আছে তার পরিবার। মুশফিকের বিদায় বেলায় অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন, বাদ যাননি তার জীবনসঙ্গিনীও। ফেসবুকে লিখেছেন, মুশফিক নিজের জন্য না দেশের জন্য খেলেছেন। ভাঙা পাঁজর নিয়ে 20টি ব্যথার ঔষধ খেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে দেখেছেন মন্ডি। অজু ছাড়া কখনোই ব্যাট বল স্পর্শ করতে দেখেননি তিনি। একই সাথে জানিয়েছেন ক্রিকেটের প্রতি তার আনুগত্য ও নিবেদনের কথা। সবশেষ স্ট্যাটাসে লেখেন, পিতার আদর্শ, ভালো গুণ এবং সততা যেন পায় তার সন্তানেরা। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম। আড়ম্বর আয়োজনে মুশফিকুর রহিমকে বিদায় দেবে বিসিবি, বলছেন পরিচালক ফাহিম সিনহা। তবে সবার আগে মুশফিকের কাছের বন্ধু তামিম ইকবাল ও তার মোহামেডানের ক্লাব সতীর্থরা ছোট্ট সংবর্ধনায় বিদায় দিয়েছে এই ক্রিকেটারকে। বুধবার রাতে হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। ঠিক একইভাবে কাউকে না জানিয়েই যেমনটা টি-20 ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুশি। 50 ওভারের ক্রিকেট ছাড়ার পরদিন সকালে মোহামেডানের জার্সি গায়ে মাঠে নামেন মুশফিকুর রহিম। বন্ধু তামিম ইকবাল ও তার দল মোহামেডান সতীর্থরা মাঠে নামার সময় গার্ড অব অনার দেয় মুশিকে। ম্যাচে একটি ক্যাচ ধরেছেন আর একটি স্ট্যাম্পিংও করেছেন, তবে ব্যাট হাতে নামার সুযোগ পাননি। খেলা শেষে মাঠে কেক কেটে মুশফিকুর রহিমের বিদায়টা স্মরণীয় করার চেষ্টা করেছেন মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্সের ক্রিকেটাররা। তবে আগে জানা না থাকায় ক্রিকেট বোর্ড মুশফিকের বিদায়ী সংবর্ধনা দিতে পারেনি বৃহস্পতিবার। তবে সামনে মুশফিককে আড়ম্বর আয়োজনে বিদায় দেবার পরিকল্পনা আছে বোর্ডের। সাম্প্রতিক সময়ে মুশফিকের ফর্মটা ততটা ভালো যাচ্ছিল না, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন বেশ।
কিন্তু বাংলাদেশের হয়ে সর্বাধিক 274 ওয়ানডে খেলে নামের পাশে ৭,৭৯৫ রান আছে মুশির। সেটা কি ভুলে যাচ্ছেন সমর্থকরা? প্রশ্নটা বিসিবি পরিচালক ফাহিম সিনহার, যার দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান ৩৬.৪২ করে মুশফিক আবার করেছেন 9টি সেঞ্চুরি। এত সুন্দর একটা ক্যারিয়ার, উইদাউট এনি ডাউট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবার, ইভেন মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলতে পারি আমরা। তো ওকে শুভেচ্ছা জানাই, ওর বাকি ক্যারিয়ার যেন মানে ক্রিকেটের সাথেই থাকে, ক্রিকেটে আরও কন্ট্রিবিউশন করা ওর পক্ষে সম্ভব আমি বিশ্বাস করি। তো আমি মনে করি ও ক্রিকেটের সাথে থাকবে এবং ক্রিকেটের উন্নয়নে ওর একটা ভূমিকা থাকবে। 3 ফরম্যাটের মধ্যে 2টি ছেড়েছেন মুশফিক, খেলবেন কেবলমাত্র টেস্ট ক্রিকেট। এই ফরম্যাটে এখনও দলকে দেবার সামর্থ্য আছে অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বাস সংশ্লিষ্টদের। ম্যাক্সিমাম টাইমই ওর বেস্টটা পেয়েছি, সো আশা করি যে এখন একটা ফরম্যাটে ফোকাস করে এটাতে মানে ও যতদিন কন্টিনিউ করতে চায় এটাতে আরও ফোকাস করে এটাতে আরও বেটার কন্ট্রিবিউট করতে পারবে। মুশফিকের অবসরের ঘোষণায় 2027 বিশ্বকাপের পরিকল্পনার কাজটা অনেকটা সহজ হবে নির্বাচকদের জন্য। তবে মাহমুদুল্লাহ রিয়াদের সিদ্ধান্ত এখনও জানা যায়নি। বিসিবিতে গুঞ্জন রিয়াদও অবসরের ঘোষণা দিতে পারেন দ্রুত। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও বলছে সিদ্ধান্তটা মাহমুদুল্লাহরই। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, মুশফিক বলেন, মানে তারা যদি ফিল করে বোর্ডও তো প্রেশার দিবে না, সো তাদের উপর এটা মানে আমাদের এটা নিয়ে কোনো ডিসকাশন অবশ্য হয়নি, বাট এটা ডিসকাশন হয়েছে যদি তারা ডিসাইড করে তাদেরকে আমরা খুব সুন্দরভাবে একটা ফেয়ারওয়েল দিব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ডিপিএল এর খবর। পারভেজ ইমনের সেঞ্চুরির দিনে গুলশানের বিপক্ষে 162 রানের বড় জয় পেয়েছে আবাহনী। বিকেএসপিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরেক ম্যাচে 3 উইকেটে প্রাইম ব্যাংককে হারিয়েছে পার্টেক্স। এদিকে মিরপুরে রূপগঞ্জকে 222 রানে গুটিয়ে দিয়ে 7 উইকেটের জয় তুলেছে তামিম মুশফিকের মোহামেডান। মিরপুরে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেই ওপেনার অমিত মজুমদারের উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। আবু হায়দার রনির সেই বোল্ডের পর দ্বিতীয় আঘাত তাইজুলের। 3-এ নামা মোহাম্মদ হোসেনও ফেরেন দ্রুত। 60 রানের মধ্যে টপ অর্ডারের বাকি 2 ব্যাটারকেও ফেরান মুশফিক তাইজুলরা। রূপগঞ্জ ক্যাপ্টেন আলামিনের ব্যাটে সর্বোচ্চ 41 রানের পর তানভীর হায়দার করেন 37। মোহামেডান বোলারদের দাপটে 9 উইকেটে 222 রানেই থেমে যায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। এটা একটা জুসি হাফ ভলি পেয়েছিল। রান তাড়ায় নেমে 14 রান করে তামিম ইকবাল ফিরলেও হতাশ করেননি অঙ্কন হৃদয়রা। রনি তালুকদার 36 আর আরিফুল 15 করে আউট হলেও 119 রানের অপরাজিত পার্টনারশিপে 73 বল হাতে রেখে 7 উইকেটের জয় পায় মোহামেডান। 47 বলে 74 হৃদয়, ম্যাচ সেরা অঙ্কন খেলেন 81 রানের ইনিংস। কভারের দিকে পুশ করেছেন। বিকেএসপির গ্রাউন্ড 4-এ লড়েছে আবাহনী ও গুলশান ক্রিকেট ক্লাব। টসে হেরে এদিন গুলশান বোলারদের রীতিমতো শাসন করেছেন আবাহনীর ব্যাটাররা। অধিনায়ক নাজমুল শান্তর ব্যর্থতার দিনে 126 রানের অনবদ্য ইনিংস উপহার দেন পারভেজ ইমন। আরেক ওপেনার জিসান আলম 34 রান করে ফিরলেও 4-এ নামা মোহাম্মদ মিঠুন খেলেন 72 রানের ইনিংস। শেষ দিকে মোসাদ্দেক আর মাহফুজুর রাব্বির ক্যামিওতে 6 উইকেটে 323 রান করে আবাহনী। গ্যাপটা খুঁজে পেলে জবাবে আরও একবার হতাশ করেছে লিটন দাসের ব্যাট। মাত্র 14 রান করে স্পিনার রকিবুলের বলে আউট হন লিটন। আরেক ওপেনার জাওয়াদ আবরার করেন 36। গুলশানের নাম্বার 3 খালিদ হাসান 49 রান করে আউট হলে শুরু হয় আসা যাওয়ার মিছিল। শেষটায় নিহাদুজ্জামান 35 রান করলেও 161 রানেই থেমে যায় গুলশানের ইনিংস। 162 রানের বড় জয় পায় আবাহনী। প্রথমবারে নাইম শেখকে ফেরাতে যাবেন। তবে এক পেশে 2 ম্যাচের দিনে বিকেএসপির গ্রাউন্ড 3-তে হাড্ডাহাড্ডি লড়াই করেছে প্রাইম ব্যাংক ও পার্টেক্স। টস জিতে ব্যাট নিয়ে টপ অর্ডারের ব্যাটিং নৈপুণ্যের পর শামীম পাটোয়ারির 69 রানের ইনিংসে 299 রানে পৌঁছায় প্রাইম ব্যাংক। নাইম শেখ ও জাকির হাসান 50 মিস করলেও শাহাদাত দীপু খেলেন 64 রানের ইনিংস। দড়িসীমানা পার, ফ্যান্টাস্টিক। জবাবে শুরুটা ভালো না হলেও রুবেল মিয়ার 41 আর সাব্বির রহমানের দ্রুতগতির 50-তে ছন্দ ফিরে পায় পার্টেক্স। 36 বলে 44 রানের ইনিংসে দলকে এগিয়ে দেয় আহরার আমিনের ইনিংসও। তবে 7 ছক্কা আর 5-4-এ 32 বলে 78 রানের অপরাজিত ইনিংসে শেষটায় জয়ের নায়ক আলাউদ্দিন বাবু। 12 বল আর 3 উইকেট হাতে রেখে পার্টেক্সকে জয়ের বন্দরে ভেড়ান আলাউদ্দিন। এবং সেই বিজয়ের নায়ক রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। লাহোরের বিখ্যাত মসজিদ বাদশাহী মসজিদ, এটি পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম মসজিদ এবং পুরো বিশ্বের 5ম বৃহত্তম। 1671 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। এই মসজিদের একটি ঘরে রাখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও পাগড়ি মুবারক। লাহোরের একটা মসজিদে রাখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, পাগড়ি আর লাঠি মোবারক। দর্শনার্থীরা মন্ত্রমুগ্ধের মতো এগুলো দেখতে ভিড় জমান। মসজিদটার নাম বাদশাহী মসজিদ। পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার
দ্বিতীয় বৃহত্তম মসজিদ। পাকিস্তানের লাহোরে লাহোর ফোর্টের পাশের ইকবাল পার্কে অবস্থিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মসজিদ ১৬৭১ সালে ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদটা নির্মাণ করেন। ৪৫০ বছর পুরনো ঐতিহাসিক এই মসজিদ ধারণ করে মুঘল সাম্রাজ্যের স্মৃতি। মূল ফটক থেকে ঢুকতেই হাতের ডানে একটা জাদুঘরের মতো পড়বে, সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক, লাঠি মোবারক গুলো রাখা। সেখানেই একটা রুমে রাখা আছে হাতে লেখা অনেকগুলো কোরআন শরীফ। বাদশাহী মসজিদে এই কোরআনগুলো রাখা আছে, প্রতিটা কোরআনই হাতে লেখা। লাহোরের মিয়া আতা মোহাম্মদ এটা লিখেছেন। 10 বছর ধরে তিনি এই কোরআনগুলো লিখেছেন এবং এই যে কোরআনগুলো ভেলভেট কাপড়ের উপর লেখা হয়েছে, এই কোরআনগুলোতে সোনা এবং রূপার মিশ্রণও ছিল। লাল রঙের স্যান্ডস্টোন আর সাদা মার্বেলে পুরো মসজিদ নির্মাণ করা হয়। মূল নামাজ ঘরের মুসাল্লা বা ফ্লোর সাঙ্গে আলফি নামক অতি মূল্যবান শ্বেত মার্বেল পাথর দ্বারা নির্মিত। এই মসজিদ নির্মাণের পরপরই আওরঙ্গজেব মসজিদের বিপরীত দিকে শাহী কেল্লা নামে বিশাল এক কেল্লা নির্মাণ করেন। কেল্লা থেকে মসজিদে প্রবেশের জন্য যে রাস্তা ও রাজকীয় তোরণ নির্মাণ করা হয় তা আলমগীরি গেট নামে পরিচিত। 1 লক্ষ ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে সব মিলিয়ে 3টা গম্বুজ আর 8খানা মিনার আছে। প্রতিটা মিনার আবার প্রায় 250 ফুট উঁচু। লাহোরের সবচেয়ে বড় টুরিস্ট প্লেসের একটাও এই বাদশাহী মসজিদ। আফনান পিয়াল, যমুনা নিউজ, লাহোর, পাকিস্তান। ড্রেসিং রুমে ঘুমিয়ে থাকার কারণে সময় মতো মাঠে নামতে পারেননি পাকিস্তানের ক্রিকেটার সৌদ শাকিল, ফলে টাইমড আউট হলেন এই মিডল অর্ডার ব্যাটার। অপরদিকে ভারতীয় ক্রিকেটেও চলছে সমালোচনার ঝড়। রমজান মাসে রোজা না রাখায় তোপের মুখে পড়েছেন দেশটির পেসার মোহাম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়েছে অনেক আগেই, তাই তো আলোচনার টেবিলেও নেই বাবর রিজওয়ানরা। কিন্তু খবরের শিরোনাম হতে জুড়ি নেই পাকিস্তান ক্রিকেটের। এবারের খবর অবশ্য আন্তর্জাতিক না, ঘটনাটি দেশটির ঘরোয়া ক্রিকেট নিয়ে। দেশটির ঘরোয়া ক্রিকেটে ঘটল অদ্ভুত এক ঘটনা। আয়েশ করেই ঘুমাচ্ছিলেন দেশটির ক্রিকেটার সৌদ শাকিল। তবে তার এই ঘুম খবরের শিরোনামে আসার কারণ শুনলে অবাক হবেন আপনিও। তিনি ঘুমিয়েছেন ম্যাচ চলার সময় আর হয়েছেন টাইমড আউট। পাকিস্তানের প্রথম শ্রেণীর ম্যাচ স্টেট ব্যাংক অফ পাকিস্তানের হয়ে খেলছেন শাকিল। পরপর 2 উইকেট পড়ে যাওয়ায় নাম্বার 5-এ নামার কথা ছিল এই মিডল অর্ডার ব্যাটারের, কিন্তু নির্ধারিত 3 মিনিটের মধ্যে ক্রিজে পৌঁছাতে পারেননি তিনি। তখনই প্রতিপক্ষ দলের অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করেন আম্পায়ারদের কাছে। এরপর শাকিলকে আউট ঘোষণা করেন আম্পায়ার। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে মূলত সাজঘরে ঘুমিয়ে পড়েছিলেন শাকিল। পরপর 2 উইকেট পড়ার পর কেউ তাকে জাগিয়ে দেয়। ঘুম ভাঙলে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি ক্রিজে। ততক্ষণে 3 বলে পড়েছে 4 উইকেট। পাকিস্তান ক্রিকেটারের পাশাপাশি সমালোচনা হচ্ছে ভারতের এক ক্রিকেটারকে নিয়েও। তবে তিনি ঘুম নয়, খাওয়ার কারণে এসেছেন খবরের শিরোনামে। কেননা সারা বিশ্বেই যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। ঘটনার সূত্রপাত দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালের দিনে। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্কস পান করছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। তারপর থেকেই এই তারকা পেসারের ধর্মীয় পরিচয় উল্লেখ করে শুরু হয় সমালোচনা। অনেকেই শামির তুলনা করছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলার সাথে। তিনি রমজান মাসে রোজা রেখে ক্রিকেট খেলতে পারলে শামি কেন পারলেন না? ভক্তরা বলছেন অনেক ফুটবলাররাও তো রোজা রেখে 90 মিনিট খেলেন, শামি কেন রাখেননি রোজা? আবার অনেক সমর্থক শামির পাশেও দাঁড়িয়েছেন। তাদের দাবি 50 ওভারের এক ম্যাচ রোজা রেখে একজন পেসারের জন্য খেলা সহজ বিষয় না। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে থাকবে হাফ টাইম শো। এবারই প্রথম নিয়ম ভেঙে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু মাঠেই নয়, টাইম স্কোয়ারেও থাকবে জাঁকালো অনুষ্ঠান। নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবল বিশ্ব। 3 দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের নজির যে নেই এখন পর্যন্ত। নতুন ইতিহাস গড়তে নতুন ফরম্যাটে আয়োজিত হবে 2026 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই 3 দেশের মেলবন্ধনে আয়োজিত হবে ফুটবলের এই মহারণ।
এই বিশ্বকাপেই থাকছে অনন্য এক চমক। প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সুপার বোল স্টাইলের হাফ টাইম শো। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের বিরতিতে দেখা যাবে ফুটবল ও সঙ্গীতের অনন্য সংমিশ্রণ। ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম হলেও দুই অঙ্গরাজ্যে টানাপোড়েন নিরসনে পরিবর্তন আনা হয়েছে সেই নামেও। বিশ্বকাপ সময়কালীন মেটলাইফ স্টেডিয়ামকে ডাকা হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। এই স্টেডিয়ামেই ফাইনালের প্রথমার্ধের বিরতিতে মঞ্চ মাতাবেন তারকা শিল্পীরা। প্রথমবারের মতো প্রথাগত নিয়ম ভেঙেই হবে এবারের ফাইনাল। আমি এটা নিশ্চিত করতে পারি যে ফিফা বিশ্বকাপ ফাইনালের শো হবে নিউ ইয়র্কের নিউ জার্সিতে। এটা হবে ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান। এবছর নিউ অর্লিন্সে সুপার বোলে মুখোমুখি হয়েছিল ফিলাডেলফিয়া ইগলস ও কানসাস সিটি চিফস। সেই ম্যাচেই বিরতির সময় হয়েছিল হাফ টাইম শো। দর্শকদের মুগ্ধ করে কেন্ড্রিক ল্যামারের পারফরমেন্স। আশার, রিয়ানা, স্নুপডগ ও দ্য উইকেন্ডের পারফরমেন্সও অনেকের নজর কেড়েছে। তবে ফাইনালের ভেন্যুর পাশাপাশি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন ফিফার সভাপতি ইনফান্তিনো। শিল্পীদের তালিকা তৈরি করতে ব্রিটেনের বিখ্যাত রক ব্যান্ড কোল্ডপ্লে ফিফাকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি। ব্রোঞ্জ ফাইনাল ও ফাইনালের সময় ফিফা কিভাবে টাইমস স্কোয়ারের দায়িত্ব নেবে সে ব্যাপারেও আমরা কথা বলেছি। দুটি দুর্দান্ত ম্যাচ হবে যেখানে বিশ্বের কয়েকজন সেরা খেলোয়াড় থাকবে। নিউ ইয়র্ক নগরীর ঐতিহাসিক টাইমস স্কোয়ারে উদযাপনের ব্যবস্থা করার চেয়ে ভালো আর কি হতে পারে। মঞ্চ সাজাতে ও সরাতে 30 মিনিটের বিরতি দেওয়া হয়েছিল সর্বশেষ সুপার বোলে। ফুটবলে সাধারণত থাকে 15 মিনিট। তবে 2026 বিশ্বকাপ ফাইনালে বিরতির সময় বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।